শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত, জানালেন ব্যক্তিগত চিকিৎসকরা। এখনই বিদেশে নেওয়া না গেলে বাড়বে মৃত্যু ঝুঁকি। এই ব্লিডিংটাকে বন্ধ করার মতো মিন্স বা সাপোর্টিভ যেই টেকনোলজি ম্যানুভার এটা আমাদের এখানে নেই। প্রতিবন্ধকতা সমালোচনা মোকাবেলা করেই উন্নয়নশীল দেশের খাতায় নাম উঠিয়েছে বাংলাদেশ। সংসদের সমাপনী ভাষণে বললেন প্রধানমন্ত্রী। অবরোধ সহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে উন্নয়নের পথে বাধা সৃষ্টির জন্য। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও সহিংসতা। ছাত্রলীগ নেতাসহ 3 জেলায় 3 জনের মৃত্যু, জাল ভোট কেন্দ্র দখলের অভিযোগ। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতার তাগিদ জাতীয় কমিটির, আক্রান্ত দেশের সাথে যোগাযোগ বন্ধের পরামর্শ। নিরাপদ সড়কের দাবিতে আজও বিক্ষোভ, কোম্পানি নয়। 26 ডিসেম্বর থেকে ঘাটারচর কাঁচপুর রুটে পরীক্ষামূলক বাস চালাবে বিআরটিসি। 10 দিন পেছাল বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায়, প্রস্তুতির জন্য সময় চেয়েছেন আদালত, বিলম্বে পরিবারের ক্ষোভ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য না নেয়ায় মৃত্যু ঝুঁকি বেড়েছে বলে মনে করে মেডিকেল বোর্ড। বর্তমান অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দেশে নেই। এখন খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ থাকলেও যে কোনো সময় তা হবার ঝুঁকি রয়েছে, আর তাতে রয়েছে মৃত্যু সংখ্যা। মেডিকেল বোর্ড বলছে এখনো সময় আছে, পরে বিদেশে নেওয়াটাও কঠিন ও অসম্ভব হতে পারে। সন্ধ্যায় খালেদা জিয়ার বাসভবনে এক সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এসব কথা জানান। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। দুর্বল ও ফ্যাকাশে হয়ে যাওয়ায় 13 নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি করানো হয়। লিভার সিরোসিসের কারণে 13-17 নভেম্বর হিমোগ্লোবিন কমে যায় খালেদা জিয়ার। 23 নভেম্বর থেকে আবারও শুরু হয় রক্তক্ষরণ। 24 নভেম্বর নেওয়া হয় অপারেশন থিয়েটারে। এন্ডোস্কোপির পর সেখানে এবার করা হয় কোলোনোস্কোপি। কোলনে রক্ত জমাট বেঁধে যাওয়ায় খালেদা জিয়াকে দেওয়া হয় জীবন রক্ষাকারী ওষুধ। এতদিন ধরে লিভার তার ফাংশন এবং কিছুটা ধরে রেখেছিল, এখন এটা কম্পেনসেট আর করতে পারছে না, উনি শকে চলে গিয়েছিলেন। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে তার চিকিৎসায় গঠিত ব্যক্তিগত মেডিকেল বোর্ড মুখোমুখি হয় দেশি বিদেশি গণমাধ্যমের। বোর্ড প্রধান জানান, বর্তমান অবস্থায় খালেদা জিয়ার ব্লিডিং বন্ধ থাকলেও আবার রক্তক্ষরণ হলে জীবন সংকটে পড়তে পারেন তিনি। আশঙ্কা করছি যদি আবার ব্লিডিং হয় তাহলে সেই ব্লিডিংটাকে কন্ট্রোল করা এবং সেই ব্লিডিংটাকে বন্ধ করার মতো মিন্স বা সাপোর্টিভ যেই টেকনোলজি ম্যানুভার এটা আমাদের এখানে নেই। 4 মাস আগে যদি উনি বিদেশে যেতে পারতেন তাহলে এই লাইফ থ্রেটেনিং ব্লিডিংটা হয়তো ওনাকে ফেস করতে হতো না। ওনার রিস্ক খুব হাই, চান্সেস অফ ব্লিডিং আছে। বোর্ড বলছে চিকিৎসা এখন টিপস প্রযুক্তি, যার মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের জীবন রক্ষায় লিভারে পরিপাকীয় চাপ কমাতে বাইপাস প্রক্রিয়া সঞ্চালন নালী তৈরি করতে হবে। দ্রুত তা করা না গেলে লিভারে রক্তক্ষরণ ঝুঁকি সপ্তাহে 50 ভাগ বাড়বে। কেবল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জার্মানিতেই রয়েছে এই চিকিৎসা প্রযুক্তি। If you want to save the life of the patient, you need to do tips, অর্থাৎ যেই প্রেশারে ব্লাডটা ভেসেলকে হাই প্রেশারে ছিঁড়ে ফেলছে না যেতে, সেটাকে একটা বাইপাস চ্যানেল করে দেওয়া। আশেপাশের দেশ তো নাই, এটা সিঙ্গাপুর, ব্যাংককে এই ধরনের স্টেন্ট নাই এবং এটা একটা টেকনিক্যাল হাতের কাজ, এই কাজটা ফ্রিকোয়েন্টলি হয় না। দেশে উপমহাদেশের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে উল্লেখ করে মেডিকেল বোর্ড বলছে তারপরেও বর্তমান অবস্থায় অসহায় বোধ করছেন চিকিৎসকরা। ঢাকায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সেটআপ নিয়ে আসা সম্ভব নয় বলেও স্পষ্ট জানিয়েছেন তারা। ম্যাডাম প্রফেসর জাহিদকে নাকি জিজ্ঞেসও করেছেন পরশুদিন যে ওদের মুখ এত কালো কেন, ওরা কি আমাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে? তখন পরে আবার আমরা গিয়ে ওনাকে আশ্বস্ত করেছি, না ম্যাডাম আপনি অসুস্থ হলে তো আমাদের খারাপই লাগার কথা, যেহেতু কিছু
করার উপায় থাকে না। সেই জন্য আমাদের অনেক সময় উই ফিল হেল্পলেস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরলে সরকারের অনেক দুর্নীতি প্রকাশ পাবে, তাই তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সামনে বসা নিয়ে কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে রোববার বিক্ষোভ সমাবেশ করল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সকাল থেকেই প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের আগে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ান স্বেচ্ছাসেবক দলের 2 ইউনিটের কর্মী সমর্থকরা। শান্তিপূর্ণ কর্মসূচিতে তখন কিছুটা ছন্দপতন ঘটে। পরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিএনপি নেতারা বলেন, পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। চেয়ারপারসনের কিছু হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে। আল্লাহ না করুক যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে এই মৃত্যুর জন্যে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শেখ হাসিনা হবে 1 নম্বর আসামি, এবং তার সাথে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ, আইনমন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রত্যেকেই আসামি হবে। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। স্থিতিশীলতার জন্য খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। দেশের যদি সত্যিকার অর্থেই শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই দরকার হবে। অন্যথায় কেউ এখানে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না। বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন, গণতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়ে মুক্তি লাভ করে জনগণের সামনে আসবেন খালেদা জিয়া। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশের পথে। পরিকল্পিতভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো যায়, বাংলাদেশ তা প্রমাণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। একাদশ জাতীয় সংসদের 15তম অধিবেশনের শেষ দিন। 9 দিনে 9টি বিল পাশ হয়েছে। রোববারও পাশ হয় 3টি গুরুত্বপূর্ণ বিল। আলোচনায় বিএনপির সংসদ সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন। আমিও মানি ডিসপোজ অফ অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু আরো 2টো অ্যাপ্লিকেশন তো দেওয়া আছে মাননীয় স্পিকার। ওনার পরিবারের তরফ থেকে আবেদন করা হয়েছে, দলের তরফ থেকেও আবেদন করা হয়েছে। আমাদেরকে সত্য কথাগুলো বলতে দেন, আমরা সত্যগুলো তুলে ধরার চেষ্টা করি। ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে 21 বছর বঙ্গবন্ধু হত্যা মামলা, একটা মামলা পর্যন্ত রুজু করতে দেয় নাই। ওনারা আমাদেরকে আইনের শাসন শিখাচ্ছে। সমাপনী অধিবেশনে জ্বালানির দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি, পরিবহন খাতে নৈরাজ্য সহ নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় উপনেতা। তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি আমার মনে হয় এটা সাংঘর্ষিক। সমাপনী বক্তব্যে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধকতা, সমালোচনা আর অপপ্রচারের মোকাবেলা করেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের খাতায় নাম উঠিয়েছে। হরতাল, অবরোধ বোধহয় এখনো বিএনপি তুলে নেয়নি। সেই অবরোধ সহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে উন্নয়নের পথে বাধা সৃষ্টির জন্য। এরই পাশাপাশি আবার একই সাথে প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, ঝড়, বৃষ্টি, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগও কিন্তু আমাদের মোকাবেলা করতে হয়েছে। প্রধানমন্ত্রী জানান, করোনার কারণে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে 2026 পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাণিজ্য সম্প্রসারণে কাজে লাগাতে হবে এই সুনাম। বাংলাদেশের উন্নয়নের পথে আরেকটি মাইল ফলক বাংলাদেশকে বিশ্বের কাছে
ব্র্যান্ডিং করবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আর একটা মাইল ফলক সৃষ্টি হয়েছে। এ সময় ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা সংসদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। To welcome Honorable Minister of Transport and Logistics Services, Kingdom of Saudi Arabia. অধিবেশনের শেষ দিনে অতিথি হিসেবে জাতীয় সংসদে আসেন সফররত সৌদি আরবের পরিবহন মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল। তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতা ও কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে। সংঘর্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে নিহত হয়েছেন এক ছাত্রলীগ নেতা। ভোট গ্রহণ শেষে নরসিংদী ও মুন্সিগঞ্জের সহায়তায় প্রাণ গেছে আরও 2 জনের। সংঘর্ষে আহত হবার ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি জায়গায়। এই ধাপে 1000-এর বেশি ইউনিয়নে ভোট নেওয়া হয়। সকাল থেকে নারী পুরুষকে দীর্ঘ লাইনে ভোট দিতে দেখা যায়। কয়েকটি পৌরসভাতেও ভোট হয় আজ। ভোট শুরুর পরপরই উত্তেজনা ছড়ায় কুমিল্লায়। হোমনার মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি কেন্দ্রে হাতাহাতিতে জড়ায় 2 প্রার্থীর সমর্থকরা। জাল ভোট দেওয়ার গুজবকে কেন্দ্র করে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নও ছিল উত্তপ্ত। সংঘর্ষে জড়ায় নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। অভিযোগ, 1 নম্বর ওয়ার্ডে ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র দখলের চেষ্টা চললে প্রতিপক্ষরা বাধা দেয়। এ সময় দুপক্ষ সংঘর্ষে জড়ায়। সুষ্ঠুভাবে ভোট চলতেছে, হঠাৎ নৌকার পক্ষ এসে ওরা নৌকাতে বলবে, ওরা নৌকাতে সিল মারবে। পরবর্তীতে বিভিন্ন ধরনের লোক ঢুকিয়ে এগুলো কাজগুলো করছে। লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর মাঝে মাথায় গুরুতর আঘাত পান ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সজীব। চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নের বাকরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালায় নৌকার সমর্থকরা। খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করে। বিশৃঙ্খলা হয়েছে মুন্সিগঞ্জেও। সদর উপজেলার আদারা ইউনিয়নের মিজিকান্দি কেন্দ্রে জাল ভোট দেয়া নিয়ে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। ঘটে ককটেল বিস্ফোরণ। বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী আর তাদের কর্মীদের মধ্যে দিনভরই ছিল চাপা উৎকণ্ঠা। সুষ্ঠু ভোটের মাঝেও তাদের ছিল নানা শঙ্কা। ভালো, আমার যা পছন্দ হয় আমি তাকে দেব। যদি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ভোট হয় তো শতভাগ বিজয়ী হব, এ ব্যাপারে আমি আশাবাদী। কিছু জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া সকাল থেকে বেশিরভাগ ইউনিয়নে হয় শান্তিপূর্ণ ভোট। ভোটারদের ছিল দীর্ঘ লাইন, নারী ভোটারদেরও ছিল সরব উপস্থিতি। কিছু জায়গায় ইভিএমে ভোট হয়েছে। সুস্থ একটা নির্বাচন দেখতেছি, আমাদের ভোট আমরা দিতে পারছি, এটাই আমরা খুশি। এরকম সুস্থ স্বাভাবিকভাবে যে আমরা শেষ পর্যন্ত দিতে পারি ভোট, এই আমাদের চাওয়া। এখন তো একবারে সুন্দর নিরিবিলি চলতে আছে। তৃতীয় ধাপে 100 জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগের 2 ধাপেও 28 এবং 44 জন চেয়ারম্যান হয়েছেন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সব বন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 1 মাস ধরে করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও আত্মতুষ্টিতে ভুগছে না সরকার। এদিকে ওমিক্রন শনাক্ত দেশগুলোর সাথে যোগাযোগ বন্ধ করার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি কমিটি। প্রস্তাব, দক্ষিণ আফ্রিকা সহ সংক্রমিত দেশগুলো থেকে আসা সবাইকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে হবে। মাহফুজ মিশুর রিপোর্ট। টানা 1 মাস ধরে দেশে করোনার সংক্রমণ নিম্নমুখী, শতকরা হিসেবে তা 1.5% মতো। কমেছে মৃত্যুর সংখ্যাও। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় ধরা পড়া নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ইসরায়েল, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড সহ অনেক দেশে। ফলাফল, দক্ষিণ আফ্রিকার সাথে বিমান যোগাযোগ স্থগিত করেছে বেশ কিছু দেশ। নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশও। আমাদের কোনো অবস্থাতেই আত্মতুষ্টিতে ভুগবার কোনো কারণ নেই। এই সংক্রমণ মোকাবেলায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচারগুলো মেনে চলতেই হবে। দক্ষিণ আফ্রিকা থেকে একটি নতুন ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে সেটিকে চিহ্নিত করেছে। আমাদের সকল পোর্ট অফ এন্ট্রি গুলোকেও আমরা সতর্ক বার্তা দিয়েছি
জাতীয় কারিগরি কমিটি, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ, তারা বিভিন্ন পর্যায়ের এই সমস্ত ডকুমেন্টগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন। বিশেষজ্ঞরা বলছেন নতুন এই ধরনটি আগের যে কোনোটির চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে, আবার এর প্রতিরোধে টিকার কার্যকারিতাও প্রমাণিত না, তাই এটি মোকাবেলায় বাড়তি নজরের পরামর্শ কারিগরি কমিটির। ট্রান্সমিসিবিলিটি অর্থাৎ সংক্রমণ ছড়ানোর যে ক্ষিপ্রতা, এটা আগের যে কোনো ভ্যারিয়েন্টের তুলনায় বেশি। মানে টিকার প্রতিরোধকে সে পাশ কাটিয়ে যাবে কিনা, কিন্তু এটা কিন্তু কনফার্ম না। কিন্তু এটা মৃত্যুর ঝুঁকি বাড়াবে কিনা বা রোগীকে খুবই বেশি আক্রান্ত করবে কিনা এই ভ্যারিয়েন্টে, সেটাও একটা চিন্তার মধ্যে আছে। সব মিলে এটা আসলে খুবই একটা নতুন ভ্যারিয়েন্ট, যেটা নিয়ে খুব ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলছে WHO, এবং বাংলাদেশকে অবশ্যই এই ব্যাপারে ভাবতে হবে। পরিস্থিতি সামলাতে দক্ষিণ আফ্রিকা সহ বিদেশ ফেরত যাত্রীদের ব্যাপারে সরকারকে তৎপর হওয়ার তাগিদ দিচ্ছে পরামর্শ কমিটি। যোগাযোগটা বন্ধ করা দরকার 1 নম্বর, এবং স্বাস্থ্যমন্ত্রী সেরকমই ইঙ্গিত দিয়েছে। ওই দেশগুলো ভ্রমণ করেছে গত 15 দিনের মধ্যে, তারা অন্য দেশ হয়ে আসছে, তাদেরকে জেনে তাদেরকে আসতে না দেওয়া। এই মুহূর্ত থেকে আমাদের প্রত্যেকটা বন্দরে তাদেরকে স্ক্রিন করা এবং একই সাথে 2 সপ্তাহের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন না। এটার মধ্যে আমি মনে করি যে এই জায়গায় কাজ হবে না, এবং এই জায়গায় আমরা ভুল করতে চাই না। পাশাপাশি মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের পর জার্মানি ও ইতালিতে মিলেছে কোভিড-19 নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। জার্মানির মিউনিখ বিমানবন্দরে 2 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি, যারা ফেরেন দক্ষিণ আফ্রিকা থেকে। ইতালির মিলানে ওমিক্রন সংক্রমিত 1 জনের সন্ধান মিলেছে। তিনি ফিরেছেন আরেক আফ্রিকান দেশ মোজাম্বিক থেকে। চেক রিপাবলিকেও নামিবিয়া ফেরত 1 জন এই ভ্যারিয়েন্টের শিকার বলে আশঙ্কা করা হচ্ছে। ভাইরাসের উৎপত্তিস্থল আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, EU-ভুক্ত দেশগুলোর সহ এশিয়ার অনেক দেশ। বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য অবকাঠামো ও নীতিগত সুবিধা নিশ্চিত করা হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট 2021। ঢাকার এডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে 2 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে 54টি দেশের বিনিয়োগকারীরা এই সামিটে অংশ নিচ্ছেন। মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রতি আস্থার ফলে 7% বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে পুনঃবিনিয়োগের মাধ্যমে। অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের কাজ করে যাচ্ছি। বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে সংসদ ভবনে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। একটি রাজনৈতিক দল মুখে গণতন্ত্রের খই ফোটালেও তারা গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করছে পদে পদে। ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে। আইন মানুষের কল্যাণের জন্য হলেও বর্তমান সরকার আইনের অজুহাতেই মানুষের জীবনকে বিপন্ন করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে পল্টনে ছাত্র অধিকার পরিষদের এক পরিচিতি সভায় এসব অভিযোগ করেন তিনি। মান্না বলেন, সরকারের অপশাসনের বিরুদ্ধে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারকেই দেশের জনগণের সবথেকে বড় শত্রু বলেও জানান তিনি। অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, বাস মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করতেই শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে সরকার। 10 দিন পিছিয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়। নতুন তারিখ 8 ডিসেম্বর। রায় প্রস্তুতে বিলম্বের কারণে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এই নতুন দিন ধার্য করেছেন। রোববার সকাল 9:30টার দিকে কারাগারে থাকা 22 আসামিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। তবে 3 জন পলাতক। বেলা 11:45 দিকে তাদের হাজির করা হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের এজলাসে।
বেলা 12:10 দিকে আদালতে এসে বিচারক জানান আজ রায় হচ্ছে না, আগামী 8 ডিসেম্বর রায় ঘোষণা করা হবে। রায় প্রস্তুতের সময়ের জন্য এই নতুন তারিখের কথা জানান বিচারক। অত্র মামলা 46 জন সাক্ষী হয়েছে এবং আসামি পক্ষে সাফা সাক্ষী দিচ্ছেন 6 জন। টোটাল 52 জন সাক্ষী পর্যালোচনা করা এবং রায় লেখা এই সময়টা 4-এর সম্ভবত কভার হয় নাই, তাই তিনি সময় নিয়েছেন ন্যায় বিচারের স্বার্থে। রায়ের তারিখ পেছানোকে ইতিবাচক হিসেবে দেখছেন আসামিপক্ষের আইনজীবী। এ সময় তিনি বলেন, এই মামলায় দায় এড়াতে পারে না বুয়েট কর্তৃপক্ষ। আমরা যতগুলো সাক্ষী পাইছি 18 জন সাক্ষী পেয়েছি। সকালে এসে বলছে যে আমরা ঘুমাচ্ছিলাম, ঘুম পাইছি। তো এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, তারা কিসের নিরাপত্তা দেয়? তারা কি নিরাপত্তা দিল যারা সাধারণ ছাত্রদের? আজকে আবরার মারা গেছে, আরেকদিন আরেকজন মারা যাবে, বহিরাগতরা এসে এখানে কতল করে চলে যাবে। এই বিষয়টা বুয়েট কর্তৃপক্ষ আছে। আমরা মনে করি যে এখানে একটা বিরাট গাফলতি আছে এবং বুয়েট কর্তৃপক্ষকে এই মামলায় আইনগতভাবে জড়িত করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। মামলার বাদী আবরারের বাবা ছেলে হত্যার দৃষ্টান্তমূলক সাজা দেবেন বিচারক এমন আশার কথা জানিয়েছেন। আমাদের আদালতের উপর আস্থা আছে, আমরা ন্যায় বিচার পাবো এবং আগামী 8 তারিখে যেন রায় প্রকাশ হয়। হ্যাঁ, আর যে সমস্ত আসামি আছে সবাই যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হয়, সেইটাই আমরা আশা করছি। 2019 সালের 6 অক্টোবর রাতে ফেসবুক পোস্টের জেরে রাতভর মারধর করা হয় আবরারকে। এক পর্যায়ে মৃত্যু হয় তার। পরে আবরারের বাবা বাদী হয়ে মামলা করেন। 2019 সালের 13 নভেম্বর 25 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। 21 জানুয়ারি তা আমলে নেয় আদালত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কতটা পুলিশি নির্যাতনের শিকার হলে নিজের 8 বছরের ভাইকে হত্যার মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হয় 12 বছরের শিশু? বগুড়ার কাটাখালীতে এক শিশুকে হত্যা মামলায় পুলিশের তদন্ত কর্মকর্তা নয়ন কুমারের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্ট। বলেন, তারপরও এই কর্মকর্তার প্রমোশন হয়েছে। ইব্রাহিম খলিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বগুড়ার কাটাখালীতে একটি হত্যা মামলায় পুলিশের তদন্ত কর্মকর্তা নয়ন কুমার, বর্তমানে ইন্সপেক্টর পদে কর্মরত এপিবিএনে। সোমবার হাইকোর্টের তলবে এলে এই কর্মকর্তার বিষয়ে প্রবল বিস্ময় প্রকাশ করেন আদালত। বলেন, কিভাবে এই তদন্ত কর্মকর্তা 12 বছরের এক শিশুকে নির্যাতন করে তার কাছ থেকে ছোট ভাইকে হত্যার স্বীকারোক্তি আদায় করেছেন। কতটা নির্যাতনের ফলে নিজের ভাইকে হত্যার মিথ্যা স্বীকারোক্তি দেয় এক শিশু। মেডিকেল রিপোর্টে আসে ওই শিশুর শরীরে বুট জুতার ছাপ ছিল। আদালত আরও বিস্ময় প্রকাশ করে বলেন, এমন অমানবিক ঘটনার পরও এই কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টো প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়েছেন। 12 বছর বয়সের বড় ভাই 8 বছর বয়সের ছোট ভাইকে মেরে ফেলেছে, এটি তাকে টর্চার করে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছে। আদালত বিস্ময় প্রকাশ করেছেন যে এটি কত ইনহিউম্যান হতে পারে। মিস্টার নয়ন কুমার তারপরে প্রমোশনও পেয়েছেন এবং প্রমোশন পেয়ে তিনি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে এবং তার বিরুদ্ধে কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং আজ পর্যন্ত শুরু হয়নি। এই কর্মকর্তার শাস্তির বিষয়ে আগামী 13 ডিসেম্বর আদেশ দেবেন বিচারপতি জাহাঙ্গীর হোসাইন ও আতোয়ার রহমানের বেঞ্চ। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আসাদুর রহমান কিরণ। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসাদুর রহমান কিরণ সহ 3 জনকে প্যানেল মেয়র মনোনীত করা হয়। দুপুরে দায়িত্ব গ্রহণের পর কিরণ বলেন, জোর করে জমি নিয়ে সরকারি স্থাপনা তৈরি করায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণের আশ্বাস দেন। এ সময় সাবেক মেয়রের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করেন কিরণ। সাবেক মেয়র জাহাঙ্গীরকে সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণার পর নগর ভবন থেকে তার ছবি নামিয়ে ফেলেন। নিরাপদ সড়কের দাবিতে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নগরের ধানমন্ডি ও কাকরাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় শিক্ষার্থীরা 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে দেয়া 9 দফা বাস্তবায়ন ও বেসরকারি বাসে হাফ পাসের দাবি জানায়। স্লোগানে স্লোগানে দাবির প্রতিধ্বনি। দাবি নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন, নটরডেম কলেজ ছাত্র নাইমের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি ও বাসে হাফ পাস কার্যকর করার।
গত কয়েকদিনের মতো রোববারও সড়কে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর শান্তিনগর ও কাকরাইলে ঘণ্টা দুয়েক সড়ক আটকে রাখে তারা। আমাদের ভাই মারা গেছে, যেগুলো আমাদের তো ভাই, তার বাবা মা যে কষ্ট সবার বুঝতে হবে। এর আগে 2018 সালে দুইজন স্টুডেন্ট এভাবে মারা গেছে, তখনও সরকার আমাদের দাবি মানেনি। 2018 সালে যা হয়েছে সেই জিনিসটা 2021 সালে আবার হইলো। আমাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল যে নাইম হত্যার বিচার করা হবে, কিন্তু আমাদের তো এখনো হয়নি। ইয়েস, আমরা এটা প্রতিকার চাই এবং প্রত্যেকটা বাসের মধ্যে স্টুডেন্টদের হাফ পাস চাই। সরকার আমাদের ওটা ফলাফল ঠিকভাবে দিতে পারেনি, এটা তার জন্য আমরা আবার নামছি রাস্তায়। শিক্ষার্থীদের অবরোধ অবস্থানে থমকে যায় সড়কের যান চলাচল, বাড়ে সাধারণের ভোগান্তি। 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। আমাদের যে 9 দফা আছে এগুলো মেনে নিতে হবে। আমরা সড়কে নিরাপদ পাচ্ছি না, দাবিগুলো পূরণ হয়নি, তাই আমরা আবার সড়ক পথে নেমেছি। মানে হচ্ছে না দেখে আমরা প্রোটেস্ট করতে নামছি, আর যতদিন না মানা হবে আমরা করব। আরেকটা ছাত্রের মৃত্যুর জন্য যেন আমাদের আবার রাস্তায় না নামতে হয়, এবং আরেকটা মৃত্যু যেন না দরকার হয় তাদের টনক নাড়ানোর জন্য। আমাদের দাবি এটাই। ভোগান্তি তো অবশ্যই আছে, কিন্তু সরকার দাবি মেনে নেই। আমার টাইম লস করতেছে, ডিউটি আছে, আমি ডিউটিতে যাব না, এখানে বসে থাকবো না। ঠিক আছে, আন্দোলন হোক, কারণ হলো যে হাফ ভাড়া পোলাপানোর দরকার। এছাড়া বিক্ষোভ হয়েছে নীলক্ষেত মোড়ে, সিটি কলেজের সামনে ও ধানমন্ডি 27 নম্বরেও। সেখান থেকেও এসেছে একই ঘোষণা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 26 ডিসেম্বর থেকে ঢাকা নগর পরিবহন নামে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত নতুন রুটে বাস চলাচল শুরু হবে। নগর ভবনে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। তিনি জানান, প্রাথমিকভাবে বিআরটিসির 30টি ডাবল ডেকার নিয়ে কার্যক্রম শুরু হবে। এ সময় ফিটনেস ও রুট পারমিট বিষয়ে 1 ডিসেম্বর থেকে অভিযান চালানোর কথাও জানানো হয় ব্রিফিংয়ে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার 2 সিটি বাস মালিক সমিতি ও সংশ্লিষ্টদের নিয়ে গঠন করা হয় বাস রুট রেশনালাইজেশন কমিটি। 1 ডিসেম্বর থেকে ঢাকা নগর পরিবহন নামে নতুন রুটে বাস চালানোর কথা থাকলেও তা শুরু হচ্ছে 26 তারিখ। ঘাটারচর থেকে কাঁচপুর সেটি আমরা অবশ্যই চালু করব। আমরা 2 মেয়র এখানে বসেছি এবং আপনাদের সকলকে নিয়ে জানাতে চাই যে আমরা কারো কাছে জিম্মি হতে চাই না। আমরা মনে করি যে এই ঢাকা শহরের জনগণকে যে রুটটাকে দেওয়ার চিন্তা আমাদের, সে চিন্তা আমরা নিয়েছি এবং আমরা বদ্ধপরিকর। রোববার কমিটির 19তম সভা শেষে জানানো হয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করা হচ্ছে। রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধে 1 ডিসেম্বর থেকে রাজধানী জুড়ে অভিযান চলবে। 1646টি যেই বাস চিহ্নিত করা হয়েছে যেগুলো রুট পারমিট বিহীন, সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান করব এবং সেই অভিযান কঠোর অভিযান হবে। শুধু জরিমানা না, আমরা যেখানে এই রুট পারমিট বিহীন অবৈধ বাস পাবো আমরা সেগুলো জব্দ করব এবং সেগুলো আমরা ধ্বংস করে দিব। গণপরিবহনে বিশৃঙ্খলায় মালিক সমিতিকে দোষারোপ করেন 2 সিটি মেয়র। তবে দায় অস্বীকার করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। সারা ঢাকা শহরে আমাদের সহযোগিতা না থাকলে তো এটা কিভাবে হবে? আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে। এই রোড ছাড়া তো পুরো ঢাকা শহরকে ক্লাস্টার সিস্টেম যেটা করবে, সেই ক্লাস্টার সিস্টেমে আমাদের গাড়িগুলো থাকবে। আমাদের সহযোগিতা ছিল এবং ইনশাল্লাহ থাকবে। এটা জাস্ট একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এছাড়া অন্য কিছু না। কোনো বেসরকারি প্রতিষ্ঠান নতুন রুটে বাস চালাতে চাইলে 12 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মানব পাচার মামলায় লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে 7 বছরের কারাদণ্ড দিলেন কুয়েতের আপিল আদালত। একই সাথে 27 লাখ কুয়েতি দিনার জরিমানা প্রদানের আদেশ দেওয়া হয়েছে। এর আগে বহুল আলোচিত অর্থ এবং ঘুষ লেনদেন মামলায় তার 4 বছরের জেল হয়। পাপুল ছাড়াও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহ, জনশক্তি পরিচালক হাসান আল খিদরকেও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাদের নিজ নিজ পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কুয়েতের সাবেক এমপি সালাহ খুরশিদকেও 7 বছরের কারাদণ্ড এবং প্রায় 7.5 লাখ কুয়েতি দিনার জরিমানা করেন আদালত। গেল 6 জুন দেশটির অপরাধ তদন্ত বিভাগ পাপুলকে গ্রেফতার করে। এই ছিল রাতে বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।